আমি বাড়ি ফেরার পথেই তারা আমাকে ঘিরে ধরে। তাদের সঙ্গে আমার ইন্টারাকশনই ছিল না, শত্রুতা হবে এটাই ব্যাপারটা থেকে। খবরের কাগজের প্রথম পাতায় কার্টুন রেগুলার প্রকাশিত হতো। মোদী বলেছিলেন যে প্রথম রাতে কালো বিড়াল মারতে হয়। হাস্যরসাত্মক, বুদ্ধিদীপ্ত, নিরীহ, মজাদার কোলাজ কার্টুন তৈরি করেছিলেন। সাংবাদিকদের স্বাধীনতা আমাদের রাজ্যে হরণ করা হয়েছে। জাস্ট একটা মাস সরকার এসছেন, তার মধ্যে যে কতগুলো ঘটনা ঘটেছে তাতে অশনি সংকেত আমাদের কাছে স্পষ্ট। স্বঘোষিত সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মায়ানমার সরকার পরাজিত হয়েছে, আমরা স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলেছি। আজ দ্য ওয়ালের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যিনি ভারতীয় গণতান্ত্রিক ইতিহাসে বাক স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে একজন অনন্য প্রতীক। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সম্মানীয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। স্যার, অনেক স্বাগত দ্য ওয়ালে আপনাকে। স্যার, আমরা যেমনটা জানি যে আপনি 2012 সালে দীর্ঘ 14 বছর আগে এমন একটি বিষয়ে হেনস্থা আপনাকে হতে হয়েছিল। 2012 সালে একটি ব্যঙ্গাত্মক চিত্র, অর্থাৎ একটি কার্টুন, রাজনৈতিক একটি ব্যঙ্গাত্মক চিত্র, সেইটি শেয়ার করার অভিযোগে আপনাকে হেনস্থা হতে হয়েছিল এবং গ্রেফতার হতে হয়েছিল। সেই নিয়ে আজকে আমরা একটু কথা বলবো যে এই নতুন সরকার গঠনের পর আজকে ভীষণ কথা বলতে ইচ্ছা করছে আপনার সঙ্গে। যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে তারপরেই আপনার এই গ্রেফতারি, এবং এই নতুন সরকার আসার পরে আপনার কাছে সেটাই জানতে চাইবো যে যখন এই ঘটনা আপনার সঙ্গে হয় কি হয়েছিল বিষয়টা। আপনি কি নিজে কার্টুনটা এঁকেছিলেন, এই যে রাজনৈতিক ব্যঙ্গাত্মক যে কার্টুনটা? না, প্রথমে বলে দেওয়াই ভালো যে ওটা কোলাজ কার্টুন ছিল এবং কোলাজ কার্টুনটা আমি তৈরি করিনি। কোনো একজন কেউ তৈরি করেছিলেন যাকে আমি চিনি না, আমার পরিচিত নয়। আমি সামাজিক মাধ্যমে সেটা আমি পেয়েছিলাম এবং সেটা আমার বন্ধুদেরকে আমার ইমেল থেকে এবং ব্যবহার করা হয়েছিল। আরেকটা বিষয়, দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে তখন আমাডি মানুষ সরকার, স্বঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে যাকে আমরা স্বঘোষিত সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাডি মানুষ সরকার প্রায় 1 বছর তখনও হয়নি ক্ষমতায় এসছেন, সেই সময়কালে ঘটনাটা ঘটেছিল। এবং এই ঘটনাটা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেই সময় এটা ছিল রাষ্ট্রের তরফ থেকে সাধারণ নাগরিকের কথা বলার অধিকার বা বাকস্বাধীনতা হরণ করা এবং তাকে ভয়, ভীত, সন্ত্রস্ত করে যাতে সরকারকে কোনো রকম প্রশ্ন না করে, সরকারকে নিয়ে কোনো সমালোচনা না করে, তার একটা সামগ্রিক চেষ্টার অংশ বিশেষ এই ঘটনাটা ছিল। এবং বিষয়টা এরকমই ঘটেছিল যে 2012 সাল 12ই এপ্রিল আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতাম, এখন অবসর গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় থেকে রাত্রিবেলায় প্রায় 9টা নাগাদ আমাদের যে সমবায় আবাসন, নিউ গুড়িয়ার সমবায় আবাসন, আমি রাত্রিবেলায় ফিরছিলাম বাড়িতে। তো সেদিন সন্ধ্যা থেকেই এই অঞ্চলে শাসক দল আশ্রিত প্রায় 70-80 জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। আমি বাড়ি ফেরার পথেই তারা আমাকে ঘিরে ধরে, তারপরে মারধর করে, কুৎসিত গালিগালাজ করে, প্রাণনাশের হুমকি দেয় এবং শাসক দলের আশ্রিত যে সকল দুষ্কৃতী বাহিনী তাদের যারা লিডারশিপ দিচ্ছিলেন তিনি আমাকে বলপূর্বক তাদের পছন্দ মতো বয়ানে মুচলেখা লেখাতে বাধ্য করেন। তারপরে তারাই পুলিশকে ফোনে ডেকে নিয়ে এই কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানা তাদের পুলিশ আধিকারিকদেরকে ফোনে ডেকে নিয়ে তাদেরকে মৌখিক নির্দেশ দিয়ে গ্রেপ্তার করিয়ে আমি এবং আমার সঙ্গে আমাদের সমবায় আবাসনের তখন সম্পাদক ছিলেন 73 বছর বয়স বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, সুব্রত সেনগুপ্ত, দুজনকেই থানার লকআপে নিয়ে চলে যাওয়া হয় এবং সেই রাত্রে 4টে ধারা দিয়ে গ্রেপ্তার করানো হয়, যাকে অ্যারেস্ট মেমোর মাধ্যমে গ্রেপ্তার করিয়ে সেদিন রাত্রিবেলায় লকআপে রাত্রে থাকার ব্যবস্থা করা হয়। পরের দিন 13ই এপ্রিল রাত্রে বিকালের দিকে আলিপুর ক্রিমিনাল কোর্টে নিয়ে গিয়ে সেখানে আমাদেরকে উপস্থিত করা হয়, মানে ক্রিমিনাল কেস দায়ের করা হয়। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে জামিনের আবেদন বাধা দেওয়া হয়েছিল, কিন্তু মহামান্য আদালত সেই দিন আমাদের দুজনকেই, অম্বিকেশ মহাপাত্র আমাকে এবং সুব্রত সেনগুপ্তকে
জামিন মঞ্জুর করেছিলেন। তারপরে সেই মামলা প্রায় 11 বছর ধরে নানান ঘটনার মধ্যে দিয়ে চলতে থাকে। আলটিমেটলি বা শেষমেশ 2023 সালের জানুয়ারি মাসে প্রায় 11 বছর পরে মামলা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে। এটা একটা ঘটনা যেটা আপনি উল্লেখ করলেন, তার প্রশ্নে খুব ছোট করেই এই কথাটা বললাম। কিন্তু ইতিমধ্যে এই রাজ্য সরকার তার পুলিশকে ব্যবহার করে আরো দুটো সাজানো মিথ্যে মামলা, ক্রিমিনাল মামলায় আমাকে ফাঁসিয়েছেন। মানে কার্টুন কাণ্ডের মামলা ছাড়াও দ্বিতীয় একটা হেয়ার স্ট্রিট থানাকে দিয়ে আমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা সাজানো হয়েছিল, এবং পরবর্তী সময়ে হরিদেবপুর থানাকে দিয়েও আর একটা ক্রিমিনাল মামলা সাজানো হয়েছে। 3 নম্বর ক্রিমিনাল মামলা যেটা হরিদেবপুর থানাকে দিয়ে করা হয়েছিল, সেটা এখনো কিন্তু বহাল আছে, সেখান থেকে এখনো নিষ্কৃতি মেলেনি। আপনি তো শুধুমাত্র একটি মেল করেছিলেন এবং সেটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যেই শেয়ার করেছিলেন, এবং মেল বিষয়টা তো ভীষণ সিকিউরড প্রথম থেকেই। সেই তুলনায় তো এখনকার যুগে যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেগুলো তো অনেক বেশি অতটাও সিকিউরড নয়, ওপেন, একদমই ওপেন প্ল্যাটফর্ম। সেখানে আপনার মানে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করেছেন, তারাই কি কেউ এটিকে ফাঁস করলো? না হলে সরকার কিভাবে জানতে পারলো যে একজন সাধারণ মানুষ, একজন শিক্ষক, মানে তিনি কি শেয়ার করছেন বন্ধু বান্ধবদের মধ্যে? একদমই ঠিক। আমি আমার যারা পরিচিত, যাদের ইমেল অ্যাড্রেস আমার সঙ্গে রয়েছে, তাদেরকেই আমরা ইমেল করে পাঠিয়েছি। কিন্তু যারা সেদিনকে রাত্রের অপারেশনটা করলো শাসক দলের তরফে সংগঠিতভাবে, এবং একটা সময় একটা লিখিত অভিযোগও দায়ের করলো, সে অভিযোগকারী যে ছিল তার নাম অমিত সর্দার, তার কাছে আমার মেলটা যায়নি কোনোভাবেই। সেই কারণ মেলের রেসিপিয়েন্টই নয়, অ্যাড্রেসই নয়, তার কাছে যাবেই বা কি করে। কিন্তু আমি অনেকের কাছে পাঠিয়েছিলাম, তাদের কারো কাছ থেকে সেটা ওনারা সংগ্রহ করেছেন, এবং সংগ্রহ করে তারা সেটাকে ইস্যু করে পরিকল্পনা করে কলকাতা পুলিশ যোগসাজশে রাতের অপারেশনটা করেছেন। আগে থেকে কি আপনার সঙ্গে অন্য কোনো কারণে কোনো শত্রুতা ছিল? সেই কারণেই কি এই ঘটনাটাকে একটা অবলম্বন করে আপনাকে এই জন্য বা এভাবে ফাঁসানো হলো? আমি তো জানি আমার সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, কেন তাদের সঙ্গে আমার ইন্টারাকশনই ছিল না, শত্রুতা হবে এটাই ব্যাপারটা থেকে। কিন্তু পরবর্তী সময়কালে যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে 2012 সালের পরে, তার থেকে যেটা বুঝতে পারলাম সেটা কোনো ব্যক্তি বিদ্বেষ থেকে নয়। এইটা করা হয়েছিল যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে সরকার গঠিত হয়েছিল, তখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন এখন যিনি প্রধানমন্ত্রী, নরেন্দ্র দামোদর দাস মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার সময় গুজরাট থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা পাঠিয়েছিলেন। শুভেচ্ছা পাঠানোটা কোনো অপরাধ নয়, স্বাভাবিক। তার সঙ্গে একটি কথা কিন্তু মোদী বলেছিলেন যে প্রথম রাতে কালো বিড়াল মারতে হয়, এবং সেটার মানে আমি পরে এটাই বুঝেছি যে প্রথম রাতে বিড়াল মারা মানে কি, যে তুমি যদি সংবিধান, গণতন্ত্র, সাধারণ মানুষের অধিকারকে হরণ করতে যাও, প্রথম থেকে আঘাতটা আনতে হবে, শুরুতেই আঘাতটা আনতে হবে। প্রথম থেকেই কি এই সরকারের একটা ভয় ছিল? এই ভয় থেকেই কি এই কাজ করা ছিল? আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে 2012 সালের 12 এপ্রিল। সরকার, মামাটি মানুষ সরকার শপথ গ্রহণ করেছিল 20 মে 2011, আর ফলাফল প্রকাশিত হয়েছিল 13 মে 2011। আমি তখনই বুঝেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার, সে কখনো দেশের আইন সংবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনা করতে পারে না। আমরা পরবর্তীতে দেখেছি, মানে তখন তো আপনি ইমেলের মাধ্যমে, আজ থেকে 14 বছর আগে, কিন্তু তারপরে যেভাবে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার বিবর্তনটা হলো, এখন আমরা তো ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মেই আমরা দেখতে পাই যে শাসকের বিরুদ্ধে, বিগত সরকার যখন ছিল, শাসকের বিরুদ্ধে বারবার বিভিন্ন পোস্ট, মিম, বিভিন্ন লেখা শেয়ার করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কার্টুনও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উক্তি, সেগুলোকে বা কোনো কোট, কোনো বক্তব্য, সেগুলোকে কোট করে নিয়ে বিভিন্ন ভাবে এটাকে একটা মজার কন্টেন্ট করে তোলা হচ্ছে। সেক্ষেত্রে এখন আর কোনো সমস্যা হচ্ছে না? না, এই যে একটা কথা বললাম না, মানুষের মত প্রকাশের অধিকার, আমাদের রাষ্ট্র তাকে অধিকার হিসেবে চিহ্নিত করেছে এবং সরকারকে সেই দায়িত্ব দিয়েছে যাতে অধিকারটা সুরক্ষিত থাকে।
কিন্তু এটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার। কিন্তু রাষ্ট্র যদি সেটাকে নিপীড়ন করে আটকাতে চায়, প্রথমে খানিকটা সাফল্য পেলেও সেটা সাফল্য চিরদিন পাবে না। মানে বালি দিয়ে যেমন জল আটকানো যায় না, বালির বাঁধ দিয়ে যেমন জল আটকানো যায় না, তেমনি সাধারণ মানুষের মত প্রকাশের অধিকারকে তুমি রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে গলা টিপে মারার চেষ্টা তুমি করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে তার সফলতা পাওয়া গেলেও চিরস্থায়ী করা যায় না। যে যে কার্টুন বা যে ব্যঙ্গচিত্র নিয়ে এত মানে বিতর্ক হয়েছে বারবার করে, আপনি এতগুলো মানে আপনার কেরিয়ারের এতগুলো বছরে আপনি এই হেনস্থার শিকার হয়েছেন, সেই কার্টুন থেকে একবার দেখানো যায় আমাকে? এই সেই কার্টুন আর কি। এই কার্টুনটার প্রেক্ষাপটটা একটু বললে বোধহয় ভালো হবে। আচ্ছা। 2009 সালে আমাদের দেশের লোকসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে ইউপিএ সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, তারপরে যখন এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে রেলমন্ত্রী পদটা ছেড়ে আসেন, তারপরে রেলমন্ত্রী হলেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী রেল বাজেট পেশ করলেন, আর পাশের সময় দীনেশ ত্রিবেদীকে সরিয়ে দিয়ে সেখানে মুকুল রায়কে নিয়ে আসা হলো। সেই ঘটনাটাকে সামনে রেখে এই কার্টুনটি তৈরি করা হয়েছিল। কেউ এটা তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বলছেন, দেখতে পাচ্ছ মুকুল, সোনার কেল্লা। এটা অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের একটা বাচ্চাদের জন্য, ছোটদের জন্য নির্মিত একটা বিখ্যাত ছবি সোনার কেল্লার ডায়ালগ আর কি। তখন মুকুল বলছে ওটা দুষ্টু লোক, কাকে দেখিয়ে না ওই দীনেশ ত্রিবেদীকে দেখিয়ে। দীনেশ ত্রিবেদী ছিলেন তখন রেলমন্ত্রী, ওটা দুষ্টু লোক। তখন মমতা ব্যানার্জি বলল দুষ্টু লোক ভ্যানিশ। হ্যাঁ, এটাও সবই ওই চলচ্চিত্রের ডায়ালগ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে দীনেশ ত্রিবেদী হটে গেলেন রেলমন্ত্রীর পদ থেকে, আর সেখানে জায়গা নিলেন মুকুল রায় আর কি। সেইটাকে বিষয় করে এই হাস্যরসাত্মক, বুদ্ধিদীপ্ত, নিরীহ, মজাদার কোলাজ কার্টুন তৈরি করেছিলেন। এবং এই কোলাজ কার্টুনটা এবং এটা খুব কালজয়ী হয়েছে, এবং এটা কিন্তু যুগে যুগে এটা মানুষের কাছে প্রাসঙ্গিক থাকবে, ইতিহাসে প্রাসঙ্গিক থাকবে। এর পরবর্তীতে এই যে নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে কি এই বাক স্বাধীনতা বা এই মানবাধিকারের যে জায়গা, নাগরিকের যে অধিকার, সেইটা কি সবটা সম্পূর্ণভাবে পাওয়া যাবে বা সবটা সুষ্ঠুভাবে থাকবে? এখন এই সরকার 9 মে 2026 শপথ গ্রহণ করেছেন। আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হয়েছে, মানে যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন সহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা মাসখানিক হলো ঘটনাটা, মানে সরকার এসছে। সরকারের কাছে প্রত্যাশা তো অনেক কিছুই, এবং সেই সবই প্রত্যাশা নাগরিক অধিকারের জায়গা থেকে, সবই প্রত্যাশা আছে আমাদের দেশের সংবিধান নির্দেশিত অধিকার থেকে। কিন্তু প্রত্যাশা পূরণ হবে কিনা কম করে 6টা মাস অপেক্ষা করে দেখতে হবে। এই গত 1 মাসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটছে, এই যে বিভিন্ন জায়গায় উচ্ছেদের নাম করে, হকার উচ্ছেদের নামে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তো নাগরিক অধিকার হরণই করছে। সব মানুষের রোজগারের ব্যবস্থা করার দায়িত্বটা সরকারের। সরকার যদি সেটা না করে, মানুষকে নিজের মেহনতে কিছু দায়িত্ব নিজের থেকে নিতে হয়। তারা হয়তো সেইভাবে, কেউ যখন কোনো উপায় না পেয়ে কেউ হকারি করছে, কেউ রাস্তার ধারে দোকান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে দিয়ে তার রুজির ব্যবস্থা তারা করছে। তাহলে সরকার যদি সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় নাগরিক প্রয়োজনে, তাহলে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করে তাদেরকে সরানো উচিত। সেই জায়গাটা তো আমরা দেখছি না। আরো কতগুলো ঘটনা দেখছি যে অনেকে গ্রেপ্তার হচ্ছেন। বিগত শাসক দলের যে যারা কেষ্টবিষ্টু নেতা, মন্ত্রী, পঞ্চায়েত সদস্য, পুরসভা কর্পোরেশনের যারা কাউন্সিলর, মেয়র ইত্যাদি ইত্যাদি, তারা যে র্যাম্পেন্ট চুরি দুর্নীতি করেছে এটা আর নতুন করে বলার নেই। কিন্তু যদি চুরি দুর্নীতি করে থাকে তাদের গ্রেপ্তার করা উচিত দেশের আইন সংবিধান অনুযায়ী। কিন্তু দেশের আইন সংবিধান অনুযায়ী গ্রেপ্তার চলছে, কিন্তু আবার একটা অংশের মানুষ দেখা যাচ্ছে, ওই বিধায়ক সাংসদরা, তারা কার্যত দল বদল করে শাসক দলের দিকে যাচ্ছে। যে আমাদের যে সারা বিশ্বে যতগুলো দেশ আছে তাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রায় 200টা দেশের মধ্যে 186 না 80 যেটা সংখ্যা, তার মধ্যে ভারতবর্ষের অবস্থান পরপর নিচের দিকে চলে যাচ্ছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সও আমাদের দেশে ভালো নয়, এবং তার একটাই কারণ যে স্বাধীন মত প্রকাশের অধিকার, আমাদের সাংবাদিকদের যে নিরপেক্ষভাবে সংবিধানের চৌহদ্দির মধ্যে
সরকারকে প্রশ্ন করার অধিকার, সেগুলো নানানভাবে আক্রান্ত হয়েছে এই সরকারের আমলে, মানে বিজেপি সরকারের আমলে, রাষ্ট্রের দ্বারা। তবে নতুন সরকার এসছে, মানুষের রায় এসছে, কিছুদিন অপেক্ষা করে দেখা দরকার। আমি বলতে চাইছি যে যে কার্টুন আপনি শেয়ার করেছিলেন, এরকম তো শুধুমাত্র আপনি নন, যারা কার্টুন আর্টিস্ট, যারা আঁকেন, তাদেরও তো এটা তো একটা শিল্প, তাদের তো একটা স্বাধীন চিন্তা করারও অধিকার রয়েছে। এবং কার্টুন বিষয়টা সাংবাদিকতা এবং সেই সঙ্গে রাজনীতির সঙ্গে প্রথম থেকেই তো একটা ওতপ্রোতভাবে জড়িত। কার্টুন কি সবসময় মানে বিরুদ্ধে কথা বলে, মানে সরকারের বিরুদ্ধে কথা বলে, নাকি কার্টুন মানে যেটা হচ্ছে সেটাকেই তুলে ধরে, নাকি সরকারের বিরুদ্ধে কথা বলে? আমি সেটা জানতে চাইছি। কার্টুন একটা শিল্পকলার মধ্যেই পড়ে এবং কার্টুন যেমন রাজনৈতিক বিষয়ের উপর হতে পারে, কোনো সামাজিক বিষয়ের উপর হতে পারে, নানান বিষয় হতে পারে। এবং কার্টুন বিষয়টা এতটাই মনোগ্রাহী এবং মজার হয় আর কি, যে অল্প পরিসরে কয়েকটা ক্যারিকেচারের মধ্যে দিয়ে একটা দুরূহ বিষয়কে খুব সহজে বোঝানো যায়। এবং এটা রাজনীতিতেও চলে এবং সামাজিক অন্যান্য ক্ষেত্রেও এই কার্টুনের ব্যবহার বহু বছর ধরে চলে আসছে এবং এটা শিল্পকলা হিসেবে প্রতিষ্ঠিত। এবং আমাদের দেশের যে যুক্তরাষ্ট্র কাঠামো, তার যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে কার্টুন বিষয়টাও পড়ে। অতএব কার্টুনটা কখনো সরকারের বিরুদ্ধে গেলেও তাকে বন্ধ করার কোনো অবকাশ সরকারের তরফ থেকে নেই। এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তারপরে 70, 72, 75, 78 বছর প্রায় আমরা পেরিয়ে এসেছি। অতীতে খবরের কাগজে, তখন এত ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজের প্রথম পাতায় কার্টুন রেগুলার প্রকাশিত হতো এবং রাজনৈতিক বিষয়ের উপর কার্টুন প্রকাশিত হতো। কুর্তির কার্টুন, শঙ্করের কার্টুন এবং বহু কার্টুন শিল্পীর বেরোতো এবং সেগুলো লোকে খুব মনোযোগ দিয়ে খবর কাগজটা হাতে পেলে প্রথমে আগে কার্টুনটা দেখে নিতাম। জওহরলাল নেহেরু বোধহয় বলেছিলেন, শঙ্করকে বোধহয় একবার বলেছিলেন যে উনিও যেন তার কার্টুনের চিত্র থেকে যেন উনি কখনো বাদ না যান। একদম, বিষয়টা এরকমই যে সকালবেলা উঠে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্যরাও, তারাও দেখতেন যে তাকে নিয়ে কোনো কার্টুন হয়েছে কিনা। কার্টুন হলে তারা খুব মজা পেতেন এবং তারা মনে করতেন যে আমি তাহলে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক আছি। হয়তো যদি কখনো দেখা গেছে যে জওয়াহরলাল নেহরুকে পরপর 10 দিন কোনো কার্টুন তার নেই, তখন মনটা খারাপ হয়ে যেত। তখন প্রশ্ন থেকে আমি কি এমন কিছু কাজ করছি না যেটা আমাকে নিয়ে সমালোচনা করার মতো কোনো কার্টুন তৈরি হচ্ছে না। অর্থাৎ তারা এমনটাই করে এসছেন। সবটা কি স্পোর্টিংলি নিয়েছেন? অবশ্যই স্পোর্টিংলি নেওয়ারই কথা। একটা শিল্পকর্ম, একটা স্বাধীন মত প্রকাশ, চিন্তার প্রকাশের বহিঃপ্রকাশ, সেটাকে কেন আমরা মারতে যাব? এটা তো একটা মৌলিক জিনিস, আমার কথা বলার অধিকার, আমার মুক্ত চিন্তার অধিকার। এটাকে কখনো রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে গলা টিপে মারাটা কখনোই উচিত না। তাহলে কি এই যে বিগত সরকার, যে সরকারের আমলে আপনাকে হেনস্থার শিকার হতে হলো, সেই সরকার কি এই সমালোচনা কখনো মেনে নিতে পারতো না? একদমই না। যারা আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোর সঙ্গে যে দলটা একেবারে খাপ খায় না, এবং বলা যেতে পারে চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ লোকেদের, অপরাধ প্রবণ লোকেদেরই একটা দল, তারা রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়ে নির্বাচনে লড়ে জিতে এসেছেন, তারা কখনোই স্বাধীন মত প্রকাশের অধিকারকে মানে গুরুত্ব দিতে পারে না, চায়ও নেই। ওরা সবসময় চেয়েছে, মানে সরকারটা বরাবরই চেয়েছে, মমতার নেতৃত্ব সরকার, যে মানুষের কণ্ঠরোধ করো, মানুষ যেন কোনো প্রশ্ন না করে, মানুষ যেন কোনো সমালোচনা না করে, মানুষ কোনো মুক্ত চিন্তা করে সরকারকে যেন কোনো রকম প্রশ্ন না করে। সে কারণে বহু ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদের স্বাধীনতা আমাদের রাজ্যে হরণ করা হয়েছে, তার অনেক উদাহরণ আছে। এই সরকারের যখন পতন শুধু নয়, পরাজয় শুধু নয়, রীতিমতো ভাঙন হচ্ছে, একের পর এক সাংসদরা তারা দল ত্যাগ করছেন, সেই সময় মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? মানে আপনার কেমন লাগছে বলাটাই ভালো। প্রথম কথা বলি, যখন 4 মে 2026 অষ্টাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো এবং রাজ্যবাসীর সঙ্গে আমিও জানতে পারলাম যে স্বঘোষিত সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মায়ামাটিনের সরকার পরাজিত হয়েছে, আমরা স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলেছি। কিন্তু তারপরে যে সরকারটা এসেছেন আর কি, এই সরকার আসার পরে যে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনটা আর একটা অশনি সংকেত বহন করছে। আমি শব্দটা খুব
পরিষ্কার করে বলছি অশনি সংকেত। শুভেন্দু অধিকারী তিনি একসময় কিন্তু 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বেই সরকারের মধ্যেই ছিলেন, 2020 সাল অব্দি ছিলেন। তিনি এখন বিজেপিতে এসে 2020 সালে ডিসেম্বরে বিজেপিতে এসে এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, হতেই পারেন, মানুষ ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। তারই আহ্বানে এবং কেন্দ্রীয় একটা মন্ত্রীর বাসভবনে তৃণমূলের সাংসদরা মিটিং করছেন। অর্থাৎ এটা তো গণতন্ত্রে শোভা পায় না। যারা নির্বাচিত হয়েছে বিজেপির বিপক্ষে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের নির্বাচনে, লোকসভাতে, তারা বিজেপির আহ্বানে বিজেপির মন্ত্রীর ঘরে মিটিং করছে, দিয়ে তারা আবার বিজেপির যে জোট শরিক হতে চাইছে, এটা তো গণতন্ত্র হত্যার নিদর্শন। তাহলে যে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ ভোটটা দিল, তাহলে তাদের সেই ভরসার জায়গাটা, সেই মানুষের প্রতি বেইমানি করছেন। কারা করছেন? না, মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ যারা তৃণমূলের হয়ে নির্বাচিত হয়েছিলেন বিজেপির বিপক্ষে, তারা ভোটে জিতেছিলেন। অর্থাৎ আবারও বলছি যে যারা এই জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, তারা সংবিধানের নামে শপথ গ্রহণ করছেন, কিন্তু সংবিধানের নামে শপথ গ্রহণ করতে শেষমেশ সংবিধানকেই তারা বিপন্ন করছেন। এই যে যারা সাংসদরা গত পরশু মিটিং করলেন, ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির জাতীয় স্তরের নেতা, তার বাসভবনে, এটা কি কেউ নিছক চা চক্র নয়, এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। এবং সেই রাজনৈতিক কর্মকাণ্ডের পরে তাদের যিনি মুখপাত্র হয়েছেন তৃণমূলের, কাকলি ঘোষ দস্তিদার, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রকাশ্যেই বলেছেন যে এই মিটিংটার আহ্বান করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং যার বাসভবনে মিটিংটা হয়েছে সেটা বিজেপির একজন জাতীয় স্তরের, কেন্দ্রীয় স্তরের নেতার বাড়িতে। এবং তারপরে তিনি বেরিয়ে বলছেন যে আমরা একটা আলাদা ব্লক তৈরি করে আমরা এনডিএর সঙ্গে থাকতে চাই। এনডিএ মানে এখন যে বর্তমান শাসক দল, যারা এনডিএর বিরুদ্ধে মানুষের কাছে ভোট চেয়ে আবার এনডিএর সঙ্গে চলে যাচ্ছে। বেইমানিটা তো করছেন সাংসদরা, কিন্তু জনগণ তো সেই বেইমানিটা করেনি, কিন্তু জনগণকে তাদের শিকার হতে হচ্ছে, মানে তাদেরকে অপমান করা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা তো অশনি সংকেত। তাহলে সেই একই রকম ভাবে যেভাবে বাক স্বাধীনতা আপনার থেকে হরণ করা হয়েছিল, যেভাবে নাগরিকের অধিকার হরণ করা হয়েছিল, ঠিক সেই জায়গাতেই কি রয়ে গেল এখনো পর্যন্ত বাংলা? এখানে আমি তো বললাম জাস্ট একটা মাস সরকার এসছেন, তার মধ্যে যে কতগুলো ঘটনা ঘটেছে, তাতে অশনি সংকেত আমাদের কাছে স্পষ্ট। তবু আমরা আশা করে আছি যে এই সরকার যেহেতু মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, আশা করি মানুষের রায়ের প্রতি তারা মর্যাদা দেবেন, সেই আশায় আমিও আছি। এবং আক্রান্ত আমরা মঞ্চগতভাবে, আমি ব্যক্তিগত ভাবে নয়, আক্রান্ত আমরা মঞ্চগতভাবে, আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, দেখা করে বিগত 15 বছরের যে সকল ঘটনাগুলো ঘটেছে, সাংবিধানিক অধিকার হরণ ইত্যাদি ইত্যাদি, সেগুলোর বিষয়ে আমরা কথা বলতে চাই এবং কথা বলে বিচার পেতে চাই। সেই প্রচেষ্টা আমাদের জারি আছে। দেখা যাক মুখ্যমন্ত্রী যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেন এবং আমাদের কথা শুনে দেশের আইন সংবিধান অনুযায়ী কিছু পদক্ষেপ নেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় শুভমের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।